হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে আসলাম যে গল্পটা শুনলে আসলেই আপনার অনেক ভালো লাগবে। আর সেই গল্পটির নাম হলো ভুলবো না আমি তোমায়। তাহলে চলো বেশি সময় না নষ্ট করে ভিডিওটি আজ শুরু করা যাক। যেদিন আমি প্রথম দিন কলেজে গিয়েছিলাম সেদিন আমি ক্লাস করিনি, জাস্ট চারিদিকে একটু ঘুরে দেখলাম। কারণ প্রথম দিন, কাউকে চিনি না, জানি না, তেমন বন্ধু বান্ধবও ছিল না। আর স্যারদেরকে চিনি, কিন্তু স্যাররা তো ঠিক মতো ক্লাসেও থাকে না, দেখাও পাইনি তাদের, যাদেরকে আমি ঠিক মতো চিনি। সো ক্যাম্পাসে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, তাই আমি ক্যান্টিনে চলে গেলাম। আর গিয়ে দেখলাম যে খাবার দাবারের যে অবস্থা, মানে মোটেও ভালো না। এরপরে কলেজ থেকে বেরিয়ে আসলাম। কলেজ থেকে বেরিয়ে এসে একটি চায়ের দোকানে গেলাম, গিয়ে হাতে একটি চা নিলাম, তারপর একটি পাউরুটি এবং একটি কলা খেয়ে নিলাম, তারপরে একটি সিগারেট খাচ্ছিলাম। ঠিক ওই সময় না কলেজের সামনে একটি রিক্সা এসে থামলো। ওই রিক্সা থেকে একটি মেয়ে নামলো। নামার সাথে সাথে ওই রিক্সাওয়ালাটা এবং ওই মেয়েটির ঝগড়া লেগে গেল। বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সিগারেট খাচ্ছিলাম। যাই হোক, তারপরে স্যার আসলো। তো যখন আমি কলেজে ঢুকছিলাম না, তখন এই মেয়েটির ঝগড়া থামছিল না ওই রিক্সাওয়ালাটার সাথে, তাও আবার টাকা নিয়ে। রিক্সাওয়ালা বলছে যে আপু আপনাকে 100 টাকা দেওয়া লাগবে, আর মেয়েটি বলছে আরে না, আমি 60 টাকাই দিব। মানে এক কথায় বলতে গেলে শপিং মহলে যেরকম দামাদামি করে না, ঠিক সেরকমই হচ্ছিল। তারপর আমাদের স্যার ওখানে গেল, ওখানে গিয়ে তারপরে কি জানি বলে তাদের ঝগড়াটা থামিয়ে দিল। তারপর রিক্সাওয়ালাটিও চলে গেল এবং মেয়েটিও কলেজে চলে আসলো। এরপর স্যার এসে আমাকে জিজ্ঞাসা করলো যে প্রথম দিন কলেজে এসে কেমন লাগছে। আমি বললাম যে স্যার মোটামুটি, কারণ কাউকে চিনি না তো, বন্ধু বান্ধব হলে আরো ভালো লাগবে। এরপর স্যার বললো যে হ্যাঁ, আস্তে আস্তে সবার সাথে বন্ধুত্ব হয়ে যাবে। এরপর স্যার জোরে জোরে হাঁটতে লাগলো, আর আমি পিছন থেকে ডেকে বললাম যে স্যার কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? স্যার বললো যে কি জিজ্ঞাসা করবে বলো। আমি জিজ্ঞাসা করলাম যে স্যার, যে মেয়েটি রিক্সাওয়ালার সাথে ঝগড়া করছিল ওই মেয়েটাকে যে কলেজে ঢুকে গেল। তখন বললো আরে ওটা তো প্রফেসরের মেয়ে। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আরে সমস্যা নেই, ওটা তো তোমাদের ক্লাসেরই মেয়ে, তুমি ওর সাথে বন্ধুত্ব করবে, দেখবে যে অনেক ভালো লাগবে। আমি বললাম যে স্যার তাহলে ঠিক আছে। এরপর আমি হাসলাম যে স্যার আমাকে এটা কি বললো। আসলে স্যারের দিক থেকে আমি খুবই ফ্রি, কারণ সম্পর্কের দিক থেকে ধরতে গেলে স্যার আমার দুলাভাই হয়। আমার একজন খালাতো বোনের সাথে স্যারের বিয়ে হয়েছে, আর ওনার আন্ডারে আমি কলেজে ভর্তি হয়েছি। তো যাই হোক, এরপরে আমি ক্লাসরুমে গেলাম, সবাই সবার মতো। আমিও বেশ কয়েকদিন গেলাম, আমারও বেশ ভালোই বন্ধু বান্ধব হলো। সেই কলেজে 2-3 সপ্তাহ যাবত ক্লাস করলাম। এরপরে মেয়েটিকে আমার কাছে ভালো লাগতে লাগলো, কিন্তু ওই মেয়েটির সাথে আমি কখনোই কথা বলিনি, কিন্তু কলেজের মধ্যে তার নাম শুনেছিলাম যে তার নাম স্নেহা। তো যাই হোক, মেয়েদের সাথে আমাদের তেমন কথাবার্তা হতো না, আমরা আমাদের ছেলেরাই গ্রুপ নিয়ে বসে থাকতাম, তারা তাদের গ্রুপ নিয়ে বসে থাকতো। আর ক্লাস শেষ হয়ে গেলে সবাই সবার মতো বাসাতেই চলে যায়। আমি প্রায় 2-3 সপ্তাহ ক্লাস করলাম। ওই মেয়েটার দিকে বারবার আমি তাকিয়েছি, কিন্তু অবাক করা বিষয় হলো যে মেয়েটি কোনোদিন বিরক্তি ফিল করে নাই। সেও আমার দিকে তাকিয়েছিল, মুচি মুচি হেসেছিল, কিন্তু তার সাথে কোনোদিন কথা হয়নি। তো 2-3 সপ্তাহ পার হওয়ার পর আমি আর সেই কলেজে যাইনি, কারণ আমার ভালো লাগছিল না। কারণ প্রত্যেকদিন কলেজে যাওয়া আসা আর বাসা থেকে আমাকে তেমন পকেট খরচাও যেত না। তো তাই আমি যাইনি, বাসাতে বসে বসে ফোন স্ক্রল করছিলাম। ঠিক এমন সময় একটি আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসলো। তো তারপরে দেখলাম যে মিউচুয়াল ফ্রেন্ড অনেকগুলাই এই কলেজেরই ছেলে। তারপর একটি ছেলের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করলাম যে ওই এটা কে রে। তখন ও আমাকে বললো যে আরে ওটা তো স্নেহা, প্রফেসরের মেয়ে স্নেহা। আমি বললাম যে ও আচ্ছা। এরপর ওর ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম, কিন্তু ওই প্রোফাইলে তার পিকচার আপলোড করা ছিল না। তো যাই হোক, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে যে ভিতরে গিয়ে দেখলাম যে তার অনেকগুলা ছবি পোস্ট করা। যাই হোক, আমি ভেবেছিলাম যে ও হয়তো পিকটিকে আপলোড করে না, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে ওরে বাবা, অনেক স্টাইলের ছবি আপলোড করা ছিল, আইফোন হাতে ছবি। তো যাই হোক, বড়লোকের মেয়ে। এরপরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। তো যাই হোক, তারপর 2-3 ঘন্টা পরে আমি ভাত খাচ্ছিলাম এবং কার্টুন দেখছিলাম। ঠিক সেই সময় স্নেহার আইডি থেকে একটি এসএমএস আসলো। সে বলেছিল যে হাই। আমি রিপ্লাই দিলাম হ্যালো। এরপর সে আমাকে বললো যে তোমার নাম আরিফ তাই না? নামটা নতুন নতুন লাগছে, কারণ এর আগে আমি কখনোই শুনিনি। তারপর আমি বললাম যে হ্যাঁ, আমার নামে নাম খুবই কমই আছে। তারপরে সে মেয়েটি বললো যে তোমার কোনো ডাকনাম নাই? এরপর আমি বললাম যে হ্যাঁ, বাসায় আমার একটি ডাকনাম আছে, কিন্তু ওই নামটি না জানাটাই মনে হয় ভালো। তারপর ও আমাকে বললো যে কেন, বললে কি সমস্যা? এরপর আমি বললাম যে বাড়িতে আমাকে সবাই রিদা বলেই ডাকে। এরপর সে আমাকে বললো যে মেয়ের নাম, এটা তো মেয়ের নামে, এটা আমি শুনেছি। আমি বললাম যে না, এরকম
ছেলেদের নামও হয়, সেই জন্য তো আমি বলতে চাইনি। তখন বললো যে ও আচ্ছা বাদ দাও, এখন বলো যে তুমি এখন কলেজে আসছো না কেন? তখন আমি বললাম যে ভালো লাগে না, এমনিতেই যাইনি। তখন বললো যে ও আচ্ছা, আমরা তো প্রতিদিনই যাই, আমরা খুবই মজা করি, কিন্তু তুমি তো আসো না। এরপর আমি বললাম যে একা একা যেতে ভালো লাগে না, খুবই বোরিং লাগে। তখন সে আমাকে বললো যে তুমি তো আমাদের সাথে কথাই বলো না, দেখবে যে তুমি আমাদের সাথে কথা বলবে, মিশবে, অনেক ভালো লাগবে। এরপর তার মুখে এমন কথা শুনে আমি অনেকই ইমপ্রেস হয়ে যাই। কেন জানি আজকের খুবই অবাক লাগছে, কারণ ওই মেয়েটি যে আমাকে নখ দিয়ে কলেজে ডাকবে এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। তারপর আমি বললাম যে ঠিক আছে, কালকের থেকে আমি কলেজে যাবো। তো তারপরের দিন আমি কলেজে গেলাম, আর মনের ভিতরে যেন অন্যরকম একটি ফিল কাজ করছে, কারণ যে মেয়েটির সাথে কোনোদিন কথা বলিনি আজকে সেই মেয়েটির সামনাসামনি দাঁড়িয়ে কথা বলবো, মানে আজকের আমার আনন্দটাই অন্যরকম। তারপরে মন ভরা আনন্দ নিয়ে কলেজে ঢুকলাম। কলেজে ঢুকে ওয়েট করছি, ক্যাম্পাসে যাচ্ছি, বন্ধু বান্ধবের সাথে কথা বলছি, কিন্তু মনে মনে আমি তাকেই খুঁজছিলাম। তো তারপরে ক্লাস শুরু হয়ে গেল, স্যার আসলো, ক্লাস নিল। তারপর প্রায় আধা ঘন্টা পরে গেটের সামনে এসে দাঁড়িয়ে বললো যে স্যার আসতে পারি? তারপর স্যার বললো যে কি ব্যাপার, আজকে এত লেট কেন? তারপর বললো যে স্যার রাস্তায় আজ ঝামেলা ছিল। তখন স্যার বললো যে রিক্সাওয়ালার সাথে ঝামেলা করেছে তাই না? তারপরে সে বেশি কিছু না বলে সে ভিতরে এসে বসলো, কিন্তু সে আমার দিকে একটা বারের জন্য তাকায়নি। তবে আমি শুধু বেকুল হয়ে আছি যে আমার দিকে ও কখন তাকাবে। তাকালে আমি একটু ইশারা দিব, সে একটু ইশারা দিবে, মানে আমি বসে বসে এটাই ভাবছিলাম, কিন্তু সে আমার দিকে একটা বারের জন্য তাকায়নি। আমি ক্লাস বন্ধ করে তার দিকেই তাকিয়েছিলাম, আমি নিজেই পড়িনি, তার দিকে আমি সারাক্ষণ তাকিয়েছিলাম। এরপর স্যার যখন চলে গেল, আমরা সবাই যখন বাইরে বের হলাম, তারপরে দেখলাম যে সবাই সবার সাথে গল্প করছে, কিন্তু আমি আমার মতো একলাই এখানে দাঁড়িয়ে রয়েছি। কয়েকটা ফ্রেন্ড আসলো, কথাবার্তা বললাম, আবারও তারা সেখান থেকে চলে গেল। আমি শুধু ভাবছিলাম যে সে কি আমার সাথে আর কথা বলবে না, নাকি মেসেঞ্জারে সে অন্যরকম এবং বাস্তবে সে অন্যরকম। আমি সেখানে বসে বসে এটাই ভাবছিলাম। তারপরে সে পেছন থেকে এসে আমাকে ডাকলো, তারপর তারটাকে আমি সাড়া দিলাম এবং বললো যে তুমি তাড়াতাড়ি কলেজ থেকে বেরিয়ে এসো, আর বেরিয়ে এসে আমাকে একটি মেসেজ দিবে। তো তারপরে যখন আমি কলেজ থেকে বেরোচ্ছিলাম তখন সে আমাকে বললো আরে তুমি ব্যাগটি নিয়ে বের হও। তার কথা মতো আমি ব্যাগ নিয়েই কলেজ থেকে বেরিয়ে এলাম। এরপর বাইরে এসে আমি তার জন্য ওয়েট করছিলাম। সেও দেখলাম যে দৌড়ে আসলো, দৌড়ে এসে একটি রিক্সার উপরে উঠলো। রিক্সার উপরে উঠে বললো যে মামা তাড়াতাড়ি যেখানে বলেছিলাম সেখানে যেতে হবে। আমার মনে হয় যে সে আগে থেকে রিক্সা ঠিক করে রেখেছিল। এরপরে আমি রিক্সায় উঠলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আর আমি কলেজে আসলাম, আপনার জন্য ওয়েট করছিলাম, আপনার আসতে এত লেট হলো কেন? তখন মেয়েটি বললো যে আরে আমি ইচ্ছা করে তো লেট করেছিলাম, আমি তো রিক্সা ঠিক করছিলাম, মানে আজকের এক জায়গায় যেতে হবে তো তাই ভাবলাম যে আপনাকেও সেখানে আজ নিয়ে যাব। আমি বললাম যে আমাকে কেন? আপনার সাথে কথা বলা শুরু হলো তো কালকেরে, আমাকে নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? মানে আপনার কি কোনো প্রবলেম নাকি? তখন সে বললো না না কোনো প্রবলেম নেই। কেন, আপনার কি ভয় লাগছে নাকি? তারপর আমি বললাম যে না। তারপরে তার সাথে আমি চলে গেলাম। তারপর সে আমাকে মেলায় নিয়ে গেল। মেলায় নিয়ে গিয়ে সে চুড়ি কিনলো, বই কিনলো, আরো ভিন্ন ভিন্ন জিনিস কিনলো। সে মেলায় প্রত্যেকটা জিনিস নেওয়ার পরে তার পার্স থেকে বারবার 1000 টাকার নোটটি বের করছে আর বলছে যে আমার কাছে তো খুচরা নেই, এর দাম তো 100 টাকা, তুমি দিয়ে দাও না। তো এইভাবে আমার মানিব্যাগতে প্রায় 700-800 টাকা মতো খরচা হয়ে গেল। মানে সে শুধু কিনছে আর আমি তার দিকে ভ্যাল করে তাকিয়ে আছি এবং কিছু বলতেও পারছি না, এবং এটা আমি সহ্য করতেও পারছি না। এতদিন তো আমি কলেজে আসিনি, টাকাগুলো সব জমিয়ে রেখেছিলাম, কিন্তু আজ তো সব শেষ হয়ে গেল। যাই হোক, একদিক থেকে আমার মন খারাপ আর একদিক থেকে বেশ ভালোই লাগছে, কারণ যে মেয়েটি আমার ক্রাশ ছিল সেই মেয়েটির সাথে আমি মেলায় ঘুরছি। তো তারপর মেলায় থেকে বের হওয়ার পর রিক্সায় উঠলাম, কিন্তু কোনো কিছুই খাওয়া হয়নি। তাকে আমি বললাম যে চলো কিছু খেয়ে নেই। তখন সে বলল যে না, সেখানে আমার তাহলে আর কি করা। তবে আমাদের সম্পর্কটা কোনো ফ্রেন্ডশিপে ছিল না এবং কোনো রিলেশনে ছিল না। এটা যে কেমন সম্পর্ক সেটা আমি নিজেও জানি না। তারপর সে রিক্সা থেকে নামার পর সে আমার হাতে একটি 1000 টাকার নোট দিয়ে যায়। এটাতে তো আমি অনেক ইমপ্রেস হয়ে গেছি, কারণ আমি ভাবলাম যে আমার পকেট থেকে সব টাকা শেষ হয়ে গেছে, কিন্তু এখন দেখছি যে আমার পকেটে আরো 200 টাকা এক্সট্রা চলে আসলো। তারপরে সে তার বাসায় চলে গেল এবং আমি আমার বাসাতে চলে আসলাম। এরকম প্রতিদিন আমরা ঘুরতে যেতাম, টুকটুক করে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। আস্তে আস্তে না ওকে আমার ভালো লাগতে শুরু করলো, মানে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেললাম। আমি যে তাকে ভালোবাসি সেটা আমি তাকে বলার আগেই সে আমাকে বলে ফেললো যে আমি তোমাকে ভালোবাসি। সে আমাকে প্রপোজ করলো একটি পার্কের ভিতরে, তার পাশে একটি ছোট্ট বাচ্চা ফুল বিক্রি করছিল। তার উত্তরটি না দিয়ে আমি একটি ফুল কিনলাম, ফুল কিনে আমিও তাকে ঘুরে প্রপোজ করলাম। তো তারপরে আমাদের রিলেশন শুরু হয়ে গেল। মানে সত্যি আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওই যে আমি প্রথম বলেছিলাম না যে আমার বাড়ি থেকে আমার পকেট খরচাই দেয় না, কিন্তু আমার তারপর থেকে আমার কোনোদিন পকেটের খরচার জন্য চিন্তাই করতে হয়নি। মানে প্রত্যেক দিন সে আমাকে 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, মানে আমি যেমনটা চেয়েছি ও তেমনটাই আমাকে দিয়ে
দিয়েছে। এরপর আমার কোনো জিনিসেরই অভাব ছিল না, কারণ সে আসলে আমাকে অনেক ভালোবাসে। একদিন আমার বাসায় একটি কল আসলো, আর সেই কলটি রিসিভ করেছিল আমার বাবা। আমার বাবা কথা বলছিল, আর এইদিকে আমি আমার মতোই ফোন ইউজ করছিলাম, আর আমি মেসেঞ্জারে কথা বলছিলাম স্নেহার সাথে। তারপর বাবা আসলো, বাবা এসে বলল যে তোর কি হয়েছে, তোর সমস্যা কি? তখন আমি বললাম যে কি হয়েছে বাবা? তারপর বাবা বলল যে এই নে কথা বল। এরপর ফোনটি কানে নিয়ে দেখলাম যে স্যার কল করেছে, আর স্যার বলল যে তুমি আর একদিনের জন্য কলেজে আসবে না, আর যদি আসো আমি তাহলে তোমাকে কলেজ থেকে বের করে দিব। আজ তুমি যেটা করলে না, এটা গ্রহণযোগ্য না। আমি তোমাকে আর দু চোখেও দেখতে চাই না, আর কোনোদিনও যেন আমার মেয়ের পিছনে এবং কলেজে আর তোমাকে যেন না দেখি। এসব বলে তারপরে স্যার ফোনটি কেটে দিল। সঙ্গে সঙ্গে আমার বাবা আমাকে 5 থেকে 6টি থাপড় মারলো। তারপর আমার চোখ থেকে শুধু পানি বেরোচ্ছিল। এরপরে আমার একটাই চিন্তা, হয়তো আমাদের ভালোবাসার কথা তার বাবা শুনেছে। তার বাবা শোনার পর আমাকে এইভাবে হুমকি দিল কল করে। তারপর স্নেহাকে এসব বিষয়ে সব আমি তাকে বললাম। এরপর স্নেহা আমাকে বলল যে কে কি বলে বলুক, আমি সেটা দেখতে চাই না, আমি শুধু তোমাকেই চাই। আর হ্যাঁ, তোমাকে একটা কথা এতদিন বলাই হয়নি। আমি বললাম যে কি কথা? তখন সে বলল আসলে উনি আমার আসল বাবা নয়, উনি আমার চাচা, আর উনি সবাইকে বলে বেড়ায় যে আমি ওনারই মেয়ে। আসলে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ছোট থেকে আমি এনার কাছেই বড় হয়েছি, আর আমার সমস্ত দায়িত্ব এখন এনার কাছে। মানে সব সম্পত্তি আমার বাবা আমার নামেই লিখে রেখেছিল, আর ওইগুলো নিয়ে নেওয়ার ধান্দাই করে আমার চাচা আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করে না, কিন্তু মানুষের সামনে বলে বেড়ায় যে আমি ওনার একমাত্রই মেয়ে, যেন আমাকে ছাড়া তার চলেই না। আসলে তার দুটো ছেলে আছে, তার ছেলেদের পিছনে সে হাজার হাজার টাকা খরচা করে, আর আমি যদি কিছু টাকা চাই সেটাই দোষ। তারপর আমি বিষয়টা ক্লিয়ার হলাম। তারপর স্নেহার মুখে এসব কথা শুনে তখন আমিও বেশ ভালোই সাহস পেলাম, আর আমি তাকে বললাম যে আমাদের দুজনকে কেউ কখনোই আলাদা করতেই পারবে না। তো তার পরের দিন আমি কলেজে গিয়েছিলাম, আর স্যার আমাকে অনেক অপমান করেছে। তারপর তার সব অপমান আমি মুখ গুজে সহ্য করে নিয়েছি। তারপর চুপচাপ গিয়ে ক্লাসের ভিতরে গিয়ে বসলাম। এরপর স্যার আমাকে আর কিছু বললো না। যাই হোক, কলেজ থেকে তো আমাকে বের করে দেয়নি, কিন্তু আমি ক্লাসে গিয়ে আমি স্নেহাকে দেখতে পাইনি। মানে 3-4 দিন আমি তার কোনো খোঁজ পাইনি। তারপর প্রায় 7 থেকে 8 দিন পরে সে কলেজে আসলো। এতদিন তার সাথে আমার ফোনে কথা হয়েছিল, কিন্তু সে কলেজে আসেনি। তার কারণ সে নাকি অসুস্থ ছিল। তারপর সে আসলো, এসে বলল যে তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে। তারপরে আমরা আবারও ক্লাস ফাঁকি দিয়ে কলেজ থেকে বেরিয়ে আসলাম একটু কথা বলার জন্য। সো এই ফার্স্ট টাইম যে আমি তার হাত ধরতে গিয়েছিলাম, সে আমাকে তার হাত ধরতে দেয়নি। সে আমাকে বলল যে তুমি আমার গায়ে টাচ করবে না, কারণ এখানে অনেক চেনাশোনা মানুষ রয়েছে, যদি কেউ দেখে ফেলে তাহলে তো সমস্যা হয়ে যাবে। এরপর আমি তাকে বললাম যে তুমি তো এতদিন এসব কথা বলনি, হঠাৎ করে এসব কথা বলছো কেন? তারপর সে বলল যে দেখো, এতদিন তোমাকে না জানিয়ে আমি একটি কাজ করে ফেলেছি। আমি জানি যে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু তাও তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর আমি বললাম যে তোমার কি হয়েছে, কোনো সমস্যা নাকি? এরপর সে আমাকে বলল যে যেদিন আমি তোমার সাথে গল্প করেছিলাম সেদিন একটি ছেলেকে এনে আমাকে দেখায় এবং আমাকে কলেজেও আসতে দেয়নি, আর আমি তোমাকে মিথ্যা বলেছি যে আমি অসুস্থ ছিলাম, কিন্তু আসলে আমি অসুস্থ ছিলাম না। আমার চাচা আমার কিনা বিয়ে দিতে চায়, অর্থাৎ আমাকে বিয়ে দিয়ে দিবে সেই ছেলেটির সাথে। সেই জন্য আমার চাচা তোমাকে কলেজ থেকে বের করে দেয়নি। আমার চাচা বাসায় এসে আমাকে বলেছিল যে তোমাকে নাকি কলেজ থেকে বের করে দিবে। আর তাছাড়া তুমি বলেছিলে যে তোমার বাবার নাকি তুমি একমাত্রই সন্তান, আর তোমাকে যদি কলেজ থেকে বের করে দেয় তাহলে তো অনেক চাপ হয়ে যাবে। তাই আমার চাচার কথায় রাজি হয়ে আমি বিয়েটা করে নিচ্ছি। দেখো, তোমার জীবনে আমার থেকে হয়তো ভালো কেউ আসবে। আমি চাই না যে তুমি কলেজ থেকে বেরিয়ে যাও। তুমি এই কলেজে থেকে সুন্দর করে পড়াশোনা করো। দেখো, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর সে একটি রিক্সা দাঁড় করিয়ে সেই রিক্সায় করে উঠে সে বাড়িতে চলে গেল। তাকে ছাড়াই কেটে গেল আজ আমার 5টা বছর। সে যেদিন চলে গিয়েছে আজ পর্যন্ত তাকে আর আমি কখনো দেখিনি, এবং তার সাথে কখনো কন্ট্যাক্টও করিনি। কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে সব জায়গায় থেকে ব্লক করে। আজকের একটা পাহাড়ি এলাকায় বসে আছি, তাই তার কথাটা আজ খুব মনে পড়ছিল। তাই নক করে ফেললাম তারিফুল ভাইকে। তারিফুল ভাইকে কল করে সব কথাই তাকে বললাম। এখন বলুন যে গল্পটি কেমন লেগেছে। আশা করি অনেক অনেক ভালো লেগেছে। আসলে কিছু কিছু গল্পে মানুষ সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করে তাকে পাওয়ার জন্য, কিন্তু পাওয়া হয় না। আসলে ভুল বোঝাবুঝি থেকেই যায়। সে চেয়েছিল যে আমাকে যেন কলেজ থেকে বের না করে দেয়, আমার ভালোর জন্যই সে আজ আমার হয়নি। ওই যে কথাই আছে না, যে সে আমার ভালো চাইলো কিন্তু সে আমার চাইলো না। কলেজে না পড়লে সমস্যা হতো না, না হয় ডাল ভর্তাই খেতাম, তাও তো তুমি আমার হতে। আসলে তোমার পাওয়ার যে আফসোস, এটা তো সারা জীবনই থেকে যাবে। তো আজকের গল্পটি এই পর্যন্তই। আর গল্পটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে অবশ্যই লিখবেন যে নেক্সট ভিডিও। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।